সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবে প্রক্রিয়া 2 সপ্তাহের মধ্যেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু হবে শিগগিরই। প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে, মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্সকে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভির। এস আলমের গাড়িকাণ্ডে সালাউদ্দিন আহমেদের দুঃখ প্রকাশ। কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারী সবার সম্পদের হিসেব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রথম ধাপের কাজের প্রথম অংশ হবে এটি। আগামী 15 দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের সকল কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে এমন ঘোষণার একদিন পর সচিবালয়ে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেসুর রহমান। তিনি জানান, সম্পদের হিসাব দেওয়ার নিয়ম ঠিক করতে দুদক সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে। একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়, সম্পদ বলতে কি বলছি, স্থাবর বলতে কি, স্থাবর কি, এবং পক্ষ গ্রাহকরা আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনার দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের স্বচ্ছতা থাকতে হবে। চাকরিকালে তার ব্যাচমেটদের আত্মগোপনের কথাও তার বক্তব্যে উঠে আসে। সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাকে জনগণের কাজ করার জন্য। আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সচিব বলেন, দুর্নীতিবাজরা রক্ষা পাবে না। সরকারি চাকরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলেও ব্যবস্থা নেওয়া হবে। দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ ব্যবহারের জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না? তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর। আমি দিব, যেদিন চিঠি ইস্যু করবো আমারটা প্রথম দিব। সচিব জানান, ডিসিদের ফিট লিস্ট চূড়ান্তের পথে 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাকি জেলা থেকেও প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। আমরা বলে দেব অমুকের কাছে জমা দিন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ন্যায় বিচার শিগগিরই শুরু হবে। সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান বলেও জানান তিনি। বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেয়া। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ঢাকার মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভি তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি কথা বলেন। বন্যা দুর্গতদের সাহায্যে দাতাদের একটি সাধারণ প্ল্যাটফর্মের কথাও বলেন সরকার প্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চিত করেন, সংবিধান দ্বারা প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে। মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্সের সাথে আলোচনায় মানবাধিকার ছাড়াও সাইবার সিকিউরিটি আইন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ইস্যু নিয়েও আলোচনা হয়। নতুন সরকারকে সমর্থন ও সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
ধন্যবাদ জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য। মার্কিন এই কূটনীতিক চলতি বছরে রোহিঙ্গাদের জন্য মার্কিন সাহায্য বাড়ানোর কথা জানান। এছাড়া বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এই মার্কিন কূটনীতিক। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। তিনি জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধির পরিসংখ্যান জানার চেষ্টা চলছে। জানান, খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক, এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। আমি সেটা এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করছি পরে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। বিগত সরকারের সময়ে পুঁজিবাজারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দেবে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, আগের প্রতিবেদনগুলো প্রকাশ না করতে রাজনৈতিক চাপ ছিল, তাই সেগুলো আলোর মুখ দেখেনি। তবে এবার জনসম্মুখে উপস্থাপন করা হবে এই প্রতিবেদন। বিএসসি কার্যালয়ে তদন্ত কমিটি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএসসির চেয়ারম্যান আরও জানান, তদন্ত কমিটি প্রথম ধাপে 2 মাসের মধ্যে তদন্ত অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে কমিশনের প্রতিবেদন দাখিল করবে। পরে তদন্তের পরিধি আরও বাড়বে। এখন কোনো রাজনৈতিক চাপ না থাকাকে কাজের সুযোগ হিসেবেও দেখছে বিএসসি। পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে 1 সেপ্টেম্বর 5 সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসসি। না করতে পারি আমরা এখানে থাকবো না, একদম পরিষ্কার কথা। তবে আমরা হয়তো ট্যাকটিক্যাল হব, কিন্তু ওই যে আপনারা পাবেন না সেটা না। এটা টাইমিংটা কোনটা বেস্ট টাইমিং, আমরা ওই যে ইয়ের ক্ষেত্রে মানে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনটা বেস্ট টাইমিং সেটা হয়তো একটা হতে পারে, কিন্তু অবশ্যই আপনারা এই তদন্ত রিপোর্ট দেওয়ার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে গতকাল তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি আলোচিত নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় আসামি করা হয়েছে শিরিন শারমিন চৌধুরীকে। রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জামিন পেয়েছেন। বিকেলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে স্বাস্থ্যগত কারণে তার জামিন মঞ্জুর করেন আদালত। বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া বলেন, তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে, তাই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আনোয়ার হোসেন মঞ্জুকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। রাজনীতিবিদ, ব্যবসায়ী, দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও তিনি বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদিকে আশুলিয়ায় হত্যার পর কয়েকজনের লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অব্যাহতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে হাজী সেলিমকে আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল 3টার পর কড়া পুলিশি প্রহরায় হাজী সেলিমকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তোলা হয় তাকে। এ সময় আদালত চত্বরে উপস্থিত বিএনপি সমর্থক আইনজীবী হাজী সেলিমের শাস্তির দাবি করে স্লোগান দেন। রিমান্ড মঞ্জুর হলে আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে। রবিবার মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত ফায়দা লুটতে পারে, সেজন্য তাকে প্রয়োজন। বাংলাদেশের জনগণকে ভারতের প্রয়োজন নেই। বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করেছে তা সালমান এফ রহমান নিজেই জানিয়েছে। শেখ হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে থাকেন, দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করেছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করেছেন। কোথায় পেয়েছে সে টাকা প্রশ্ন রাখেন তিনি। বলেন, শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণহত্যা চালিয়েছে। কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন, নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এইটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে। আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটিকে ধারণ করার চেষ্টা করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এস আলমের গাড়ি ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি। জেলা বিএনপি নেতাকর্মী সহ অনেক শুভানুধ্যায়ী গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন। সেখান থেকে একটি গাড়িতে ওঠেন বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় দেশবাসী আঘাত পেয়ে থাকলে অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর এলাকাবাসীর ভালোবাসা ও বাবা মায়ের কবর জিয়ারতে আবেগ আপ্লুত ছিলেন বলেও জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার এবং মুখোশ উন্মোচন করাই এখন অগ্রাধিকার পাওয়া উচিত। অভিযোগ করেন, গুম, খুন, জোরপূর্বক অপহরণের বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না, এমনকি আটককৃতদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে জোর দেওয়ার উপর কথাও বলেন বিএনপির নেতা। নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগ আপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাইলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। রাজনৈতিক বিবেচনায় দেয়া কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে দায়মুক্তি আইন কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন 2010 চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে রুল জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটে বলা হয়েছে, বিদ্যুৎ জ্বালানি খাতের দায়মুক্তির এই বিশেষ আইনে সংবিধানের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে আওয়ামী লীগ সরকার। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে। সেই সঙ্গে রিটে আইনের 6(2)(9) ধারা কেন এবং আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে আরো বলা হয়েছে, এই আইনকে ব্যবহার করে পছন্দের ব্যক্তিকে প্রকল্প দেয়া ও সরকারি অর্থের অপচয় করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা হয়েছে বিশেষ বিধান ব্যবহার করে।
সাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন। 6(2) উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, ওইখানে বলা আছে যে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বুধবার শুরু হতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান। সাধারণ মানুষের আস্থা অর্জনে এটি সহায়ক হবে এমনটাই আশা বিশেষজ্ঞদের। লুট হওয়া অস্ত্র অপরাধীদের আইনের আওতায় আনা অভিযানটির জন্য প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তারা। রাজনৈতিক প্রভাব না থাকায় এবারের অভিযানটি আগের যে কোনো অভিযানের চেয়ে ত্রুটিমুক্ত হবে এই আশা সংশ্লিষ্টদের। জহির হক জনির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপর দেশের বিভিন্ন থানায় চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এসব ঘটনার সময় লুট হয় থানার অস্ত্র ও গোলাবারুদ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সামান্য কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এমন বাস্তবতায় লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর হারিয়ে যাওয়া মনোবল ফিরে পাবার পাশাপাশি যৌথ অভিযানে আস্থাও বাড়বে জনগণের। অভিমত তৌহিদুল হকের। পুলিশের মধ্যে অনেকেই কোনো একটি রাজনৈতিক দলের বা বিগত সরকারের হয়ে কাজ করেছে, তো সেই জায়গা থেকে তো একটা ভুল বোঝাবুঝি আছেই। এখন এই যৌথ অভিযানের মধ্যে দিয়ে কিন্তু সেই ভুল বোঝাবুঝিরও একটা অবসান ঘটবে, মানুষের আস্থার জায়গাটা তৈরি হবে। পুলিশের কাজ করার ক্ষেত্রে তাদের যে অস্ত্র, তাদের উপকরণগুলো যারা লুট করেছে অথবা নষ্ট করেছে আলামতগুলো, সেই অস্ত্রগুলো উদ্ধার করা। অভিযানে নিরপরাধ কেউ যেন হয়রানি না হয় সেদিকে নজর বাড়ানোর তাগিদ সাবেক এই ডিআইজির। সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা যেন সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে না চলে যেতে পারে, সেই জন্য বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। এই 15 বছরে যারা এই সমস্ত অবৈধ অস্ত্র প্রদর্শন করেছে এগুলো উদ্ধার করতে হবে। তো এগুলো উদ্ধার করতে গেলে হয়তো তারা কেউ কোনো কথা বা বিতর্ক সৃষ্টি করতে পারে, তবে এই মুহূর্তে দেশে পারবে না, কারণ তাদের তো এখন দেশে অস্তিত্বই নাই। এবারের অভিযান আগের যে কোনো অভিযান থেকে আলাদা বলে ধারণা তাদের। এখন ছাত্র জনতা তো ঐক্যবদ্ধ, যেটা গত দেশ স্বাধীনের পর থেকে দেখা যায়নি। এবারের মতো ছাত্র জনতা যেহেতু ঐক্যবদ্ধ, আমার ধারণা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী অভিযানে গেলে পাবলিক সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে একটি অভিযানের যে ভবিষ্যৎ দাঁড়ায়, অধিকাংশ অভিযানে কিন্তু আমরা সেই ভবিষ্যৎ দেখেছি, কিন্তু এবারের অভিযানের ভবিষ্যৎ যে ভিন্ন হবে, জনস্বার্থে হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। এই কারণে যে বর্তমান সরকারের রাজনৈতিক কোনো তাদের যে পরিমণ্ডল বলি অথবা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, বরং তারা জনস্বার্থে অভিযানগুলো পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে যৌথ অভিযানে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে রোগীদের নিয়ে আসা হচ্ছে। টিকিট কেটে জরুরি সেবা নিচ্ছেন রোগীরা। হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। জরুরি বিভাগের সামনে অবস্থান করছে সেনাবাহিনীর সাজোয়া যান। অনেক ওয়ার্ডের রোগীর স্বজনরা অভিযোগ করেন, ওয়ার্ডে রোগীকে দেখার জন্য কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না। আহতদের খোঁজ খবর নিতে ওয়ার্ডে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। চিকিৎসকদের 2টি দাবি পূরণ করা হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আর আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নয়। দ্রুত হাসপাতালের পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন হাসপাতালের পরিচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা জোরদারের পাশাপাশি 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো অবহেলা পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলেও তদন্ত কমিটির আশা। দুপুরে সচিবালয়ে ব্রিফিং এসব তথ্য জানানো হয়। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষকদের সুপারিশ পর্যবেক্ষণ আমরা রিপোর্ট দিয়েছি, সেই প্রেক্ষিতে এগুলো বাস্তবায়ন কিন্তু দ্রুত গতিতে শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। তারা তো সুনির্দিষ্টভাবেই তাদের কর্মসূচিগুলি প্রত্যাহার করেছে, তারপরে তো আর কোনো ঘটনা ঘটেনি। আমরা এই পর্যন্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ যে কার্যক্রমগুলো নিয়েছে, ডাক্তারদের তাতে করে ডাক্তাররা আমরা জানতে পেরেছি যে ডাক্তাররা সন্তুষ্ট, এবং আরও কিছু দৃশ্যমান চাই, সেগুলো তো আমরা এখন মাত্র তো 2 জন হয়েছে,
তো আরও তো যদি সম্পৃক্ত আরও আমরা পাই আরও অ্যারেস্ট করব। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাস্তবায়ন স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানান ইনস্টিটিউটের সভাপতি খন্দকার সাব্বির আহমেদ। তিনি বলেন, ঢাকা শহরের 66% এলাকা রাজুকের পরিকল্পনার বাইরে, যার কারণে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। লিখিত বক্তব্যে আর অভিযোগ করা হয়, ড্যাব প্রণয়নে আইনি ব্যত্যয়, প্রণয়নের অস্বচ্ছতা, বৈষম্যমূলক নীতি, জলাশয়, বন্যা প্রবাহ অঞ্চল, কৃষি জমি ধ্বংসের সুযোগ এবং নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগ এনেছে তারা। অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ড্যাপের সংস্কার চেয়েছেন স্থপতিরা। ড্যাপে বৈষম্যমূলক নীতি থাকার অভিযোগও করেন তারা। 66% এলাকা হচ্ছে ইনফর্মাল, তার মানে ফর্মাল প্ল্যানিং বা রাজুক কর্তৃক কোনো প্ল্যান করা না। পরিকল্পিত হবে কবে এগুলা? এই পরিকল্পিত নগরী তৈরি করার জন্য গাইডলাইনটা কি, কে দিবে? এখানে এটা দিতে হবে রাষ্ট্রকে, দিতে হবে রেগুলেটরি বডি, রাজুক, পৌরসভা বা যারা আছে। আমি কিন্তু ঢাকার কথা শুধু বলছি না, এই 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 বৈষম্য সারা সব শহরগুলোতেই আছে। খেলার সংবাদ এবার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে মতবিনিময় সভায় দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। একই সঙ্গে অর্থনৈতিক স্বচ্ছতা আনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বিসিবি, বাফুফে সহ সকল ফেডারেশনে অডিটের বিষয়টিতেও জোর দিয়েছেন সাংবাদিকরা। দেশের 55টি ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, কিন্তু বেশিরভাগ ফেডারেশনই চলছে গতানুগতিক ধারায়। সেখানে বছরে কয়েকটি খেলাধুলার ইভেন্ট আয়োজন করে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা নিজেদের পদ পদবি ধরে রেখেছেন। বছরের পর বছর ধরে একই পদে থেকে ব্যক্তির উন্নতি হলেও খেলার মানের কোনো উন্নতি হচ্ছে না। এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে যোগ্য ও দক্ষ ক্রীড়া সংগঠকের দায়িত্ব দেওয়ার উপর গুরুত্ব দেন সাংবাদিকরা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিকে আরও সংগঠিত ও গতিশীল করে ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার কথা তুলে ধরেন সাংবাদিকরা। মহিলা ক্রীড়া সংস্থা সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করেন তারা। দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে, যেটা বলা হয় আর কি, পরিচালনা করে। সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্র প্রতিনিধি রেখেছি। মাঝে মধ্যে দেখা যায় কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে, মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি আর কি। আমি অ্যাডভাইজার হিসেবে বলছি না, আমি এটা একজন দর্শক হিসেবে দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবে প্রক্রিয়া 2 সপ্তাহের মধ্যেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শুরু হবে শিগগিরই। প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার শঙ্কা রিজভির, এস আলমের গাড়িকাণ্ডে সালাউদ্দিন আহমেদের দুঃখ প্রকাশ। কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। পুঁজিবাজারে অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।